আজ আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। যেভাবেই হোক পাশ করতেই হবে, কারণ বাবা বলেছে আমি যদি ফেল করি তাহলে বাড়ি থেকে বের করে দেবে। বুঝতে পারছেন তো, বাড়ি থেকে বের করে দেবে। এটা বড় কথা নয়, বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু বের করে দিলে আমি থাকবো কোথায় ভাই? এটাও তো বড় কথা, তাই না? কিন্তু আরও একটি কথা আছে, মোবাইল চার্জ কোথায় দিব? আর চার্জ না থাকলে ফ্রি ফায়ারও বা কেমনে খেলবো? ফ্রি ফায়ার না খেলতে পারলে গ্র্যান্ড মাস্টারে বা কেমনে যাব? এই সব টেনশন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছি আমি। যেতে যেতে আমার পরিচয়টা না হয় আপনাদেরকে দিয়ে দেই। আমি আকাশ, বাবা মায়ের দুই মাত্র সন্তান। কারণ আমার একটা ছোট বোন আছে। আমার বাবা খুলনা শহরে নামকরা ব্যবসায়ী। আমি 5-এ 2বার পিএসসি, 8-এ 3বার জিএসসি দিয়ে অনেক কষ্টে পাশ করে বেরিয়েছি। এইবার যেভাবেই হোক পাশ করতেই হবে। আপনাদের পরিচয় দিতে দিতে চলে আসলাম পরীক্ষা কেন্দ্রে। আমার সব ক্লাস ফ্রেন্ডরা রয়েছে এখানে, সবাই আমার থেকে জুনিয়র। আমি তাদের কাছে গিয়ে, কিরে কি খবর, আমার সিট কই? এই যে এই ব্রেঞ্চে। ভাই তোরা একটু দেখাইস, নইলে কিন্তু ফেল করব আমি। আচ্ছা দেখাবনি, কিন্তু তোর পাশে তো অন্য স্কুলের কেউ বসে। কে? চিনিস তাকে? না, এখনো আসে নাই। আমি ভাবতে লাগলাম কে বসবে আমার পাশে। যে বসুক না কেন, তাকে যেভাবেই হোক না কেন পটাতেই হবে। তাকে পটিয়ে তার খাতা কপি করতে হবে। পরীক্ষার বেল দিতেই সবাই যে যার বেঞ্চে বসে পড়ল। আমিও বসে পড়লাম। তারপর দেখলাম আমার পাশে একটা মেয়ে এসে বসল। বাহ, মেয়েটা দেখতে তো মাশাআল্লাহ। না, আমাকে এইসব ভাবলে চলবে না। যেভাবেই হোক পরীক্ষায় পাশ করতেই হবে। হাই, আমি আকাশ। আমি অচেনা কারোর সাথে কথা বলি না। আরে আমি পরিচিত হওয়ার জন্য কথা বলছি। আমি মিতালি জাহান আফরোজা। আমরা তাহলে ফ্রেন্ড হতে পারি? না, কেন? এমনি। এমনি কেন? ফ্রেন্ড হলে সমস্যা কি? আচ্ছা, জাস্ট ফ্রেন্ড। না না মানে না মানে শুধু ফ্রেন্ড না হয়ে বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না? আচ্ছা, বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমরা যেহেতু বেস্ট ফ্রেন্ড, তাহলে তুই করে বলতে হবে। আমি রাজি। যেই মেয়ে এতক্ষণ কথা বলতেই চাইছিল না, সে এখন পুরোপুরি আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আমি তো অবাক। তারপর স্যার এসে খাতা দিল, তারপর প্রশ্ন দিল। বিশ্বাস করেন, প্রশ্ন দেখে আমার কলিজার পানি শুকায়া যাওয়ার অবস্থা। তখন মিতালিকে দেখি যে প্রশ্ন পেয়ে সে অনেক খুশি। তোমার সরি সরি, তোর প্রশ্ন কঠিন বাদে নাই? কঠিন বাদবে কেন? আমার তো বই গাইড সব পড়া। তুই পরীক্ষায় কত পাবি বলে মনে করিস? কত আবার? 109, 99 পাবো। কি বলছিস? আমি তোর কথা শুনে অবাক। এত কনফিডেন্স! আর আমি তো 10 পাই না পাই এই নিয়েই সন্দেহে আছি। হুম। আচ্ছা মনে কর তুই পাশ করবি, তোর বেস্ট ফ্রেন্ড ফেল করবে, এটা কেমন লাগবে তোর কাছে? আমি একটু ইনোসেন্ট ভাব নিয়ে বললাম। খারাপ তো লাগবেই, কিন্তু আমার কোনো বেস্ট ফ্রেন্ড ফেল করবে। কেন আমি? তুই ফেল করবি কেন? পড়াশোনা করিস নাই? দুঃখের কথা কি বলবো। কি দুঃখ? কিছুদিন আগে আমার নানি মারা গেছে, তাই তার শোকে আর পড়াশোনা করতেই পারি নাই। ডাহা মিথ্যা কথা বললাম। আচ্ছা, এই নিয়ে তোর কষ্ট পেতে হবে না। হুম। আচ্ছা, তুই আমার খাতা দেখে লেখ, কোনো সমস্যা নেই, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি তো এটাই চাইছিলাম, মনে মনে বললাম। তারপর মিথিলার খাতা দেখে দেখে সব কপি করলাম। এবার পরীক্ষায় পাশ না, শুধু ভালো রেজাল্ট করি, তারপরে হয়ে যাবে খেলা। এভাবে মিতালির খাতা দেখে সবগুলো পরীক্ষা দিলাম। আজ পরীক্ষার শেষ দিন। আজকেও মিতালির খাতা দেখে লিখলাম সবকিছু। পরীক্ষা শেষে দাঁড়িয়ে আছি মিতালির জন্য। ও নাকি আমাকে নিয়ে কি কিনতে যাবে। চল। কোথায়? মোবাইল শপে। কেন? মোবাইল শপে গিয়ে কি করবি? বাবা টাকা দিছে, মোবাইল কিনবো। কেন, তোর মোবাইল নাই? না, বাবা বলেছিল এসএসসি পরীক্ষার পর কিনে দেবে। চল,
তারপর আমরা মোবাইল শপে গিয়ে একটা 30,000 টাকার মধ্যে একটা মোবাইল কিনলাম। মোবাইলের সিম কিনবি না? বাড়ির কাছ থেকে কিনবো। তাহলে তোর নাম্বার কই পাবো? আচ্ছা, তোর নাম্বার দে, আমি বাড়ি ফিরে সিম কিনে তোকে ফোন দেব। আমি মিতালিকে নাম্বার দিলাম আমার। তারপর বাড়ি চলে আসলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। দেখি আমার বাবাও বসে আছে। কিরে নবাবজাদা, কি খবর? তোমার টিকাও তো দেখা যায় না। দেখা যাবে কি করে, দেশের কাজে ব্যস্ত। তুই আমার সাথে ফাজলামি করিস? তোর আবার কি দেশের কাজ? কেন, তুমি বললা না আমি নবাবজাদা? তার নবাবের ছেলে হিসেবে তো দেশের প্রতি কিছু দায়িত্ব আছে। আমি তাড়াতাড়ি খেয়ে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। সেখানে বসে ফ্রি ফায়ার খেলতেছি। তখন আননোন নাম্বার থেকে কল আসলো আমার ফোনে। আমার সামনে এনিমি দাঁড়িয়ে আছে। কল কেটে দিচ্ছি বারবার। তখনই এনিমি আমাকে মেরে দিয়েছে। তখন আবার কল দিয়েছে। এইবার মাথায় রাগ উঠে গেল। ফোনটা ধরেই বলতে লাগলাম, কে রে তুই? খেলার সময় ডিস্টার্ব করতেছিস? হালার পুত্তরের সামনে পাই একবার। তখনই ফোনের ওপাশ থেকে, কে আপনি? তখন ফোনের ওপাশ থেকে বলল, আসলে গেম খেলতেছিলাম তো ভাবলাম কে নাকি ফোন দিয়ে ডিস্টার্ব করছে, এই জন্য বলেছি, সরি। আচ্ছা ঠিক আছে, এটা আমার নাম্বার, সেভ করে রাখোস। আচ্ছা। এইভাবে আমাদের কথা চলতে লাগলো। মিতালের সাথে এখন আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এভাবে কেটে গেল অনেক দিন। আজ আমাদের রেজাল্ট দেবে। পাশ করব এতে আমি শিওর। ইন্টারনেট থেকে আমি রেজাল্ট দেখলাম যে মিতালি গোল্ডেন এ প্লাস পেয়েছে। এদিকে আমার রেজাল্ট দেখে তো পুরো টাস্কেই খেয়ে গেছি। ভাই, আমি এ গ্রেড পাইছি। বিশ্বাস করেন, আমি কোনোদিনও 33-এর উপরেই যাইতে পারি নাই, কিন্তু আজ এ গ্রেড। সেই খুশি হলাম মনে মনে। তখনই বাড়ি গিয়ে, আম্মু। কি হয়েছে? সারের মতন চিল্লাচ্ছিস কেন? আম্মা, তুমি আমাকে সার বলতে পারলা? ন্যাকামি বাদ দে, কি জন্য ডেকেছিস বল। আম্মু, আমি পরীক্ষায় পাশ করছি, এ গ্রেড পাইছি। শোন, আমার এখন মজা করার মুড নেই, হাতে অনেক কাজ, যা এখান থেকে। আম্মু, সত্যি বলতাছি, এ গ্রেড পাইছি। বিশ্বাস না হলে তুমি নিজেই দেখো না। মোবাইলটা আম্মুর দিকে এগিয়ে দিলাম। কই দেখি। আম্মু আমার হাত থেকে মোবাইলটা নিয়ে দেখতে লাগলো। আমার রেজাল্ট দেখে তো আম্মু প্রায় এক প্রকার আটকে আছে, বিশ্বাস করতেই পারছে না। একবার আমার দিকে, আরেকবার মোবাইলের দিকে তাকাচ্ছে। অনেকবার ভাবলো সে। তারপর সে আমার হাতে মোবাইলটা দিয়ে সাথে সাথে বাবাকে ফোন দিল। হ্যালো, কি হয়েছে? ফোন করেছো কেন? শোন, তাড়াতাড়ি বাড়ি আসিস। কেন? আমাদের ছেলে পরীক্ষায় এ গ্রেড পাইছে। কি মজা করছো আমার সাথে? বিশ্বাস করো, মজা না। আমরাও প্রথমত বিশ্বাস করিনি, কিন্তু যখন রেজাল্ট দেখলাম। আচ্ছা, তাড়াতাড়ি বাড়ি ফিরছি। আম্মু বাবার সাথে কথা বলা শেষ করে আমাকে খাবার বেড়ে দিল। সেই যত্ন করে খাওয়ালো। আধা ঘন্টা পর বাবা আসলো। বাড়িতে এসেই আমার অ্যাডমিট কার্ড নিয়ে রেজাল্ট সার্চ করলো। আমার রেজাল্ট দেখে বাবাও এক প্রকার অবাক হয়ে গেল। বাবার আমার অ্যাডমিট কার্ড এবং রোল দেখছে, কোনো ভুল হয়নি তো আবার। যখন একই রেজাল্ট বারবার বের হলো, তখন বাবা আমাকে এবং গাড়ি নিয়ে ছুটল স্কুলের দিকে। স্যাররাও বলল আমার রেজাল্ট দেখে তারাও নাকি অষ্টম আশ্চর্য দেখছে। আমি আর বাবা বাড়ি চলে আসলাম। আজ বাবা মা দুজনেই খুব খুশি। খুশিতে বাবা আমাকে বলল, আজ আমি অনেক খুশি। তোর কি চাই? বাবা, আমি যা চাইবো তাতে তুমি রাগ করবে না তো? আরে না, রাগ করবো কেন? আজ তুই যা চাইবি তাই পাবি। না, সামনে তো কলেজ যেতে হবে, তাই যদি একটা বাইক দিতে আর কি। আচ্ছা, বাইক চালাতে পারিস তো? হ্যাঁ আব্বু, পারি তো। জিহাদ ভাইয়ের কাছ থেকে শিখেছি পুরোপুরি। তাহলে কি বাইক নিবি? অ্যাপ্রিলা RS4 125, এটা খুব ভালো। দাম কত? 6 লাখের মতো। এত দামি কমের ভিতরে হয় না?
আব্বু তুমি কিন্তু বলছো যা চাইবো তাই দিবে। আচ্ছা, কাল গিয়ে বাইক শোরুম থেকে কিনে আনবো। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। মিতালিকে ফোন দিলাম। মিতালির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন বাবাকে নিয়ে বাইক কিনতে গেলাম। সারা দিন বাইকে ঘুরলাম। এভাবেই দিনগুলো কাটতে লাগলো। মিতালিকেও আমার বাড়ির সবাই চেনে, আমিও মিতালির বাড়ি মাঝে মাঝেই যাই। আমি আর মিতালি একই কলেজে ভর্তি হয়েছি। প্রথম দিন কলেজ যাচ্ছি, তাই একটু গেট আপ টেট আপ নিয়ে বাইকের দিকে রওনা দিলাম আর বাইক নিয়ে চলে গেলাম সোজা কলেজের উদ্দেশ্যে। মিতালিও চলে এসেছে। প্রথম দিন তাই ক্লাস করলাম। কলেজে সব পড়ের মেলা, আমি তো পড়ে দেখতে দেখতেই ব্যস্ত, ক্লাসে কোনো মনোযোগে বসাতে পারছি না। এভাবেই ক্লাসটা শেষ করলাম। প্রথম দিন 2-4 জন বন্ধুও জুটিয়ে ফেললাম সাথে সাথে। তারপর কলেজ শেষ করে যখন গেট দিয়ে বের হতে যাব, তখন একটা মেয়ে এসে, হাই, আমি শারমিন। আপনার নাম? জি আকাশ। ফার্স্ট ইয়ার। আপনি? জি। আমিও। তাহলে আপনি না বলে তুমি করে বলতে পারি? অবশ্যই। আমি শারমিন কিছুক্ষণ কথা বললাম। শারমিনকে বিদায় দিয়ে যেই না বের হতে যাব, তখনই দেখলাম মিতালি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। মনে হয় সে অনেক রাগ করে আছে। আমি কাছে গিয়ে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? বাড়ি যাবি না? আর আমাকে কিছুই বলতে দিল না। আমার চুল ধরে ওরা ধরা মারতে শুরু করে দিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আমার সাথে। ও আমাকে এভাবেই বা মারছে কেন? আরে আমাকে মারছিস কেন? ওকে আটকানোর চেষ্টা করতে লাগলাম। তুই এই মেয়েটার সাথে এতক্ষণ কথা বললি কেন? আরে আমাদের সাথে একই ক্লাসে পড়ে তো, তাই পরিচয় হচ্ছিলাম। সেই জন্য এতক্ষণ কথা বলতে হবে? আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি জানিস? আচ্ছা, ভুল হয়ে গেছে। তারপর যে যার বাড়িতে চলে আসলাম। কলেজে মিতালির কোনো ছেলে ফ্রেন্ড নেই, শুধু আমি ছাড়া। অনেকে ওকে প্রপোজ করেছিল, বাট তাদের সবার গাল লাল করে দিয়েছে। এভাবে 1 বছর কেটে গেল। এখন আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আজ পহেলা বৈশাখ। আমি আর মিতালি ঠিক করলাম যে গ্রামে বৈশাখী মেলায় একটু দেখতে যাব কেমন হয় সেখানে। আমি বাইক নিয়ে মিতালিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখনও আসার নামই নেই তার। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সে বের হলো। মিতালিকে দেখে আজ পুরো পরীর মতো লাগছে। আমি তা চোখ ফেরাতে পারছি না তার দিক থেকে। বল আমাকে কেমন লাগছে? একদম পেতনের মতো লাগছে। তোকে একদম খবিসের মতো লাগছে। চল তাড়াতাড়ি, না হলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তারপর আমি আর মিতালি বেরিয়ে পড়লাম। বিকেলের মধ্যেই আমরা মেলায় পৌঁছে গেলাম। আমরা দুজনেই মেলা দেখে খুব খুশি। সন্ধ্যা হয়ে এসেছে, আমরা বাড়ি ফিরবো তাই রওনা দিলাম। কিন্তু মাঝপথে নামলো কাল বৈশাখী ঝড়। কি করব, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এমনিতেই গ্রামের কাঁচা রাস্তা কাদা কাদা হয়ে গিয়েছে। তখন দূরে দেখলাম একটা বাড়ি। বাইকটা এখানেই পার্ক করে সেই বাড়ির সামনে গেলাম। দরজা ধাক্কা দিতেই একজন মুরব্বী এসে দরজা খুললেন। কি চাই? চাচা, আমরা শহর থেকে এসেছি, ঝড়ের জন্য আমরা যেতেও পারছি না। যদি আজকের রাতটা একটু থাকতে দিতেন আর কি। লোকটা আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, তোদের পরিচয়? আমাকে কিছু বলতে না দিয়ে মিতালি যা বলল, আমি শুনে পুরো আকাশ থেকে পড়লাম। আমরা স্বামী স্ত্রী। আমি অনেকটা অবাক হয়ে ওর কানে কানে জিজ্ঞেস করলাম, এই তুই কি বলছিস এসব? তুই চুপ কর, আমি যা বলছি তুই শুধু তাল মিলিয়ে যা। কিন্তু কোনো কিন্তু নয়, এছাড়া কোনো উপায় নেই। আমরা যদি বলি আমরা ফ্রেন্ড, তাহলে থাকতে দেবে না। আমি আর কিছু বললাম না। ও তোমরা স্বামী স্ত্রী? জি। তোমাদের দেখতে মনে হচ্ছে তো তোমাদের অল্প বয়স, তাই এই অল্প বয়সে তোমাদের বিয়ে বুঝলাম না। আসলে আমাদের পরিবার অনেক আগে থেকেই বিয়ে ঠিক করা ছিল, তাই একটু সমস্যার কারণে তাড়াতাড়ি বিয়ে হয়েছে। মুরব্বী কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে তারপর বলল, তোমাদের কাবিননামা দেখি। আমি আর মিতালি এবার পড়লাম চিন্তায়। আমাদের কাছে তো কোনো কাবিননামা নাই। এইবার কি করব?
এইবার কি হবে? দাঁড়া দেখছি কি করা যায়। কি হলো, তোমাদের কাবিননামা কই? মানে হয়েছে কি চাচা, আমাদের কাছে তো কোনো কাবিননামা নাই। আসলে আমরা তো ভেবেছিলাম আমরা ভালোভাবে বাসায় যেতে পারবো, তাই আনি নাই। মুরব্বী কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে তার ঘরে চলে গেল। তারপর দেখলাম এক লোককে সাথে করে নিয়ে আসলো। দেখে তো মনে হচ্ছে হুজুর। তারপর মুরব্বী বলল, তোদের সাথে যেহেতু কাবিননামা নাই, তাই আমরা চাচ্ছি তোদের বিয়ে দিতে। তাহলে আর আমাদের সন্দেহ থাকলো না। আর তোমরা তো বিবাহিত, তাহলে আর কোনো আপত্তি থাকার কথা নয়। আমি আর মিতালি মুরব্বীর কথায় অনেকটা আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম মিতালিও অনেক আশ্চর্য হয়েছে। কি বিয়ে? হ্যাঁ, বিয়ে। কিন্তু আমরা তো বিয়ে করেছি, তাই না? তাহলে আবার কেন করব? তাতে কি হয়েছে? না মানে আরেকবার বিয়ে করা কি জরুরি? আর এখন ঝড় বৃষ্টির রাতে কি কাজে কই পাবো? এই তো আমার ছোট ভাই কাজী। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমি বিড়বিড় করে বললাম, কিছু বললে বাবা? না আঙ্কেল, কিন্তু শেরওয়ানি, শাড়ি এগুলো কোথায় পাবো? সেসব চিন্তা করতে হবে না। অতঃপর আমাদের বিয়ে হয়ে গেল। অনেক চেষ্টা করলাম আটকানোর, কিন্তু পারলাম না। ভাবতেই কেমন যেন লাগছে যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেই মানুষটা এখন আমার বউ। কি থেকে কি হয়ে গেল। আমাদের বিয়ের পর আমাকে আর মিতালিকে একটা ঘরে থাকতে দেওয়া হলো। ঘরে যাওয়ার পর মিতালি কান্না করতে আরম্ভ করে দিল। আমিও যে মিতালিকে সান্ত্বনা দেব তাও যেন পারছিলাম না। আমি মেঝেতে শুয়ে পড়লাম। আবার মাঝরাতে ঘুম ভেঙে গেল। তখনও শুনি মিতালি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমিও আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতালি খাটে বসে আছে আর চোখ মুখ একদম ফুলে একাকার। সেখান থেকে তাদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যখন বাইক চালাচ্ছিলাম তখন মনে হলো মিতালি আমার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসে আছে। আগে তো এরকম বসতো না কখনো। আমরা দুজন আমাদের বাসার সামনে চলে আসলাম। কলিং বেল দিতেই মা শুনে দরজা খুলে দিল। কি রে, তোদের এই অবস্থা কেন? আর মিতালির বা কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? কাল সারা রাত কই ছিলি? মা এইসব জিজ্ঞেস করছে। তখনই মিতালি মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কি হয়েছে? কাঁদছিস কেন? ও কি কিছু বলেছে তোকে? মিতালি কেঁদেই চলেছে। আমার তো ভয়ে অবস্থা খারাপ। তারপর মা কান্না থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বল আমাকে, কান্না থামা বল। আন্তিকাল। আমি মাথা নিচু করে বসে রয়েছি। মা সব শুনে আমার উপর সেই ক্ষেপে আছে। সাথে সাথেই মা বাবাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। আর মিতালির মা বাবাকেও আসতে বলল। আমরা তো এই বিষয়ে কোনো চিন্তাই নেই। আমার চিন্তা হলো মোবাইলে চার্জ নাই, আর তাই তাড়াতাড়ি করে মোবাইল চার্জে বসিয়ে দিলাম। আমি আমার রুমে বসে আছি আর মিতালি সোফায় বসে কান্নাই করে যাচ্ছে। তখন কে যেন কলিং বেল বাজালো। আমিও নিচে গেলাম। তখন মা গিয়ে দরজা খুলে দিল। দেখি বাবা এসেছে এবং সাথে মিতালির বাবা মাও রয়েছে। কি হয়েছে, জোরে কিছু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আগে বসো, তারপর সব বলছি। আপনারাও বসেন, মিতালির বাবা মাকে উদ্দেশ্য করে। তারপর মা সব কিছু খুলে বলল। বাবা তো এসব শুনে রেগে ফেটে পড়ছে যেন। আমার কাছে এসেই ঠাস ঠাস করে দুইটা চর মেরে দিল আমার গালে। সে 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 তুমি এটা কীভাবে করতে পারলি? আর যাই হোক, তুই এটা কিভাবে করলি? তোর বোন তোকে দেখে কি শিখবে? ও কি ইচ্ছা করে করেছে? আচ্ছা আসাদ ভাই, যা হওয়ার হয়ে গেছে। এখন এর কোনো সমাধান বের করা উচিত। তোমরা উপরে গিয়ে অপেক্ষা করো, পরে আমরা দেখে দেব। মিতালি এতক্ষণ ধরে কান্না করছিল। আমি তাদের কথা মতো উপরে নিজের রুমে চলে আসলাম। সাথে মিতালিও আসলো। এখনও কান্না করেই যাচ্ছে। এদিকে আমি কি করব? আমি কি ওর কান্না শুনবো? বসে বসে আছি। তখনই মনে পড়লো, আরে আজকে তো গেমের নতুন একটা ইভেন্ট আসবে। তখনই গেমে ঢুকলাম। প্রথম স্পেনেই একটা সেই লেভেলের ড্রেস পেয়ে গেলাম। তারপর গেমে স্টার্ট দিলাম। র্যাঙ্ক খেলতেছি।
স্লো ভার্সেস স্কট। আমি মন দিয়ে গেম খেলতেছি, কিছুক্ষণ আগে আমাদের সাথে কি হয়ে গেল সেই বিষয়ে আমার যেন কোনো খেয়ালই নেই। এদিকে মিতালি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে কে এইটা বাবরে, কিছুক্ষণ আগে কি থেকে কি হয়ে গেল সেসব ভুলে সে এখন গেম খেলতেছে। আর এদিকে আমি একটা ম্যাচ শেষ করলাম, বইয়াও পেয়েছি, আর একটা ম্যাচ শুরু করলাম। দেখুন দাদা, যা হবার তা হয়ে গেছে। এখন বলি কি, ওদের মেনে নিই কেমন? কি বলছো তুমি এসব? মেনে নি মানে? মেনে নিই মানে ওদের যখন বিয়ে হয়ে গেছে তাই ওদের মেনে নেওয়া উচিত। হ্যাঁ ভাবি ঠিক বলছে, আমাদের মেনে নেওয়া উচিত। কিন্তু আপনার কি আমাদের মেয়েকে পছন্দ না? না, তা নয়। আপনার মেয়ে তো অনেক ভালো আর ভদ্র, যে ঘরে যাবে সেই ঘরেই সবাই সুখী হবে। কিন্তু সমস্যা হলো এই হারামজাদা তাকে নিয়ে। পড়াশোনা তো একদমই করে না, বখাটে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আপনি বলুন, বাদুড়ের গলায় মুক্তোর মালা মানায়? এখনো তো ছোট বড় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওদের তো বিয়ে করার বয়স হয় নাই, তার উপর পড়ালেখা। আরে ভাববেন না তো, ওদের যতদিন পড়ালেখা শেষ না হয় ততদিন ওরা আলাদা ঘরে থাকবে, আর ওদের বেশি মেলামেশা করতেও দেব না। আচ্ছা তাহলে এ কথাই রইল বিআই সাহেব। ঠিক বলছেন বিয়াই। তারা হাসতে লাগলো। এদিকে আমি আর একটা এনিমি বাকি, গুলোয়াল ফেলে সামনে যাচ্ছি। এনিমি সাকুরা বান্ডিল পরা। আমার মনে হলো কি যেন পেছনে খোঁচাচ্ছে আমার, সেদিকে খেয়াল নেই। আমার এনিমিকে মারতেই হবে। যেই না এনিমিকে মারতে যাব অমনি কি যেন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। সামনে তাকিয়ে দেখি মা ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুই কি প্রতিজ্ঞা করেই জন্মেছিস যে কখনো ভালো হবি না? না মানে গেম খেলতেছিলাম তো। তোদের নিচে ডাকছে। তারপর আমি আর মিতালি নিচে গেলাম। তখন সবাই কিছু না কিছু উপদেশ দিল। আমি এক কান থেকে শুনলাম, অন্য কান থেকে বের করে দিলাম। আমার চিন্তা যে মাইনাস খাবো না তো আবার। ঠিক হলো, মিতালি আমাদের বাড়িতেই থাকবে, কিন্তু অন্য রুমে। তারপর সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। মিতালির বাবা মাও যাওয়ার সময় অনেক কান্না করলো। আর করবেই বা না কেন, তাদের একমাত্র মেয়ে বলে কথা। এদিকে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। রাতে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সকালে আবার কলেজ আছে। সকালে ফ্রেশ হয়ে কলেজে যাচ্ছি। মিতালির জন্য অপেক্ষাও করতেছি, কারণ মিতালি যখন আমাদের বাড়ি, তাই আমার সাথেই না হয় কলেজ যাবে। কিন্তু তখনই মা এসে বলল, কিরে, দাঁড়িয়ে আছিস কার জন্য? না মানে মিতালি যাবে না, তাই ওর জন্যই দাঁড়িয়ে রয়েছি আর কি। তুইও যা, রিক্সা চলে যাবে। বাইক থাকতে রিকশায় যাবে কেন? না, ও তোর সাথে যাবে না, আর তোদের যেন বেশি মেলামেশা করতে না দেখি। আচ্ছা, আমি কলেজে চলে আসলাম। তার কিছুক্ষণ পর মিতালিও আসলো। আমি ওর সাথে কথা বলবো বলে দাঁড়িয়ে রইলাম, আর তখনই আমার কাছ থেকেই ও চলে গেল। তখন ওর সাথে কথা বলতে চাইলাম, কিন্তু মিতালি আমাকে ইগনোর করে চলে গেল। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। তারপর আমিও ক্লাসে চলে গেলাম। গিয়ে মিতালির পাশে যেই বসেছি, তখনই মিতালি তার সিট থেকে উঠে আর এক জায়গায় বসলো। আমি যখনই মিতালির কাছে বসতে যাব, তখনই ক্লাসের স্যার চলে আসলো। তারপর ক্লাস শেষে মিতালি ক্যাম্পাসে বসে রয়েছে। আমিও ওর কাছে গিয়ে বললাম, কিরে কি হয়েছে, আমার সাথে কথা বলি না কেন? কি হলো, কথা বলিস না কেন? মামনি কথা বলতে বারণ করেছে আপনার সাথে। মামনি? তা আবার কে? আর তুই আপনি করে বলছিস কেন মিতালি? মামনি হলো আপনার মা, আর আমার মনে হয় আপনার সাথে তুই করে বলার সম্পর্ক আমাদের মধ্যে নেই। এই বলেই চলে গেল। আমি মিতালির এই অদ্ভুত ব্যবহার দেখে কিছুই বুঝলাম না। এভাবে অনেক দিন চলে গেল। মিতালি আমার সাথে জরুরি প্রয়োজন ছাড়া কথাই বলে না। আমাকে ইগনোর করে বাড়িতে, কলেজে, এমনকি সব জায়গায় হয় এমন ভাব করে যে আমাকে চিনেই না। আমি ওর এমন আচরণ সহ্য করতে পারছিলাম না। মনে হয় মিতালিকে ভালোবেসে ফেলেছি। ভাবছি মিতালিকে আমার ভালোবাসার কথা বলে দেব। তাই দুপুরে যখন মা পাশের বাসার আন্টির সাথে গল্প করতে গিয়েছিল,
তখন মিতালিকে বাড়িতে খুঁজতে লাগলাম। কোথাও না পেয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি বসে বসে বই পড়ছে। আমি ওর কাছে গিয়ে হালকা কাশি দিলাম। মিতালি আমাকে দেখে ছাদ থেকে নেমে যাচ্ছিল। আমি তখনই ওর হাতটা খপ করে ধরলাম। আমার এরকম আচরণে মিতালি অনেকটা অবাক হয়ে যায়। তারপর এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে নিচে চলে যায়। আমিও নিচে গেলাম, কারণ সামনে পরীক্ষা। মনে হয় না মিতালি আমাকে কিছু দেখাবে, তাই ভাবলাম পড়াশোনা একটু ভালো করেই করি। রাতে খাওয়া দাওয়া করে টেবিলের কাছে গেলাম। টেবিলের ওপর এক আঙুল ধুলো জমে আছে। ধুলোগুলো পরিষ্কার করে বই খুলতেই বই বলে উঠল, সরি, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। কি আশ্চর্য, বইও কথা বলে! যখন কলম দিয়ে লিখতে যাব অমনি কলম বলে, খবরদার, আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করবেন না। তখন পকেট থেকে মোবাইলটা বলে ওঠে, কি জানো, এতক্ষণ কই ছিলা? আমাকে টাইম দাও না কেন? তাড়াতাড়ি গেম ওপেন করো। আমি বই খাতা রেখে আবারও গেম নিয়ে বসলাম। পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি। মিতালির এমন ভাব আমাকে এখন চেনেই না, কিন্তু বাড়ির সবার সামনে ভালো ভালোই কথা বলে। এমনকি আমার বাড়ির সবাই আমার থেকে ওকেই বেশি ভালোবাসে। পরীক্ষায় পাশ করতেই হবে, যেভাবেই হোক না কেন। এখন মাত্র একটাই উপায়, নকল। অনেক কষ্টে নকল বানিয়ে পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ, এক সাবজেক্ট ছাড়া সবগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করেছি। আর ওদিকে মিতালি কলেজের টপ হয়েছে। বাড়ির সবাই খুব খুশি। আমার রেজাল্ট এখনও বাড়ির কেউই জানে না। বাড়িতে ঢোকার পর কি রে, তোর রেজাল্ট কি? চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। কি রে, কথা বল। না মানে, ফেল করেছি। কয়টা সাবজেক্ট? একটা বাদে সবগুলাই। আজ তোর বাবা আসুক, তোর খাওয়া বন্ধ। ওকে। তোর মানি ব্যাগ দে। কেন? তোর বাইরে খাওয়া বন্ধ। আমি মানিব্যাগ দিয়ে দিলাম। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে খাওয়া দাওয়া করলাম। আপনারা ভাবছেন টাকা কই পেলাম? আরে বিকাশ আছে কি করতে, হ্যাঁ? কিন্তু মন খারাপ যে ফেল করেছি সেজন্য না, মিতালি আমার সাথে কথা বলে না সেই জন্য। অনেক রাতে বাসায় ফিরলাম, প্রায় 1টা-1:30 বাজে। কারণ বাবা যদি জেগে থাকে তাহলে আবার বকাঝকা রিপ্লাই করবে। দরজা আমার কাছে থাকা চাবিটা দিয়ে খুললাম। ঘরে ঢুকতেই অবাক, সবাই জেগে রয়েছে, সাথে মিথিলাও আছে। কিন্তু বাবাকে দেখছি না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি ঢুকতেই ঠাস, আমাকে চর মারল। কিন্তু যে মেরেছে সে মাও না, সে হলো মিতালি, আমার একমাত্র বেস্ট বউ। তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি? কিছুই বলছি না, গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি। যেই মেয়ে আমার সাথে ভুলেও কথা বলে না, আর আজ সে আমি দেরি করে আসাতে আমাকে মারল। তার মানে কি সামথিং সামথিং নাকি? কি হলো, কথা বলছিস না কেন? খেতে আয়। বাইরে থেকে খেয়ে এসেছি। মানে, টাকা কোথায় পাইছিস? বিকাশে ছিল, সেখান থেকে। তোর মানি ব্যাগ না মোবাইল রেখে দেওয়া লাগতো। মেয়েটা না খেয়ে এনার জন্য বসে রয়েছে, আর ইনি নাকি খেয়ে এসেছে। কি মিতালি খায় নাই? না। কেন? জানি না, তুই জিজ্ঞাসা কর। তুই খাস নাই কেন? কোনো উত্তর না দিয়ে মুখে ভেঙচি কেটে চলে গেল। মেয়েটা সারাদিন ধরে না খাওয়া, যাই দেখি খাওয়াতে পারি কিনা। মা খাবার নিয়ে মিতালির রুমে যায়। আমিও আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকি, আজ মিতালির কি হলো। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতেছি। সবাই কলেজে বড় ভাই, কিন্তু আমরা একই বয়সী। তারপর মিতালি কলেজে আসলো, তখন এক বড় ভাই মিতালিকে প্রপোজ করলো। তখন মিতালি তাকে পাত্তা না দিয়ে যেন খুঁজছে মনে হয় আমাকে, কিন্তু আমাকে কোথাও দেখতে না পেয়ে দিল ছেলেটাকে একটা থাপ্পড়। ছেলেটা আবারও ওর হাত ধরে। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ক্লাস না করে বাড়ি চলে যায়। মিতালি চলে যাওয়ার পর আমি ছেলেটার কাছে গিয়ে ওর ধারে কাছেও যেন না দেখি। কার? যাকে প্রপোজ করলেন। কে রে তুই? তুই বলার কে? আমি যেই হই না কেন, আপনার কি? হ্যাঁ, ওর সাথে, ওর ধারে কাছেও যেন না দেখি আপনাকে।
আমি শুধু ওর ধারের কাছেই যাব না, ওকে টাচও করব। আর কোথায় কোথায় করব তো। বলতে দেরি, আমার দিতে দেরি নাই। দিলাম ওর মিষ্টির বক্সে লাথি। হুঁ, বেচারা মনে হয় আর বাবা ডাক শুনতে পারবে না। তারপর উড়া ধুরা মার দিলাম। ওর কিছু বন্ধুরাও এসেছিল, তাদেরকে আমার বন্ধুরা দেখে নিয়েছে। কলেজের সব ছাত্রছাত্রীরা ভিড় করে ফেলেছে ছেলেটাকে, এমন মার মারলাম প্রায় 1 সপ্তাহ যেন হসপিটাল থেকে উঠতেই পারবে না। বউদের বলে আসলাম ওকে হসপিটালে ভর্তি করাতে। এদিকে আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে মিতালিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। তখন মনে হলো চিলেকোঠার ঘরে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। আমি চিলেকোঠার ঘরে গিয়ে দেখি মিতালি কান্না করছে। আমি ওর কাছে গিয়ে বসলাম। ও মনে হয় আমাকে খেয়াল করে নাই, তাই আমি একটু কাশি দিলাম। কিরে, কাঁদছিস কেন? আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আমি ওকে থামানোর চেষ্টা করছি। কিরে, কি হলো? এখনো কাঁদছিস কেন? আর কি হয়েছে আমাকে বল। কি হলো বলবি তো? আজ কলেজে একটা ছেলে আমাকে ছেলেটা আর তোকে বিরক্ত করবে না। মানে আসলে ও এখন আর দাঁড়ানোর মতো সেই অবস্থাতে নেই। মিতালি এখনো আমাকে জড়িয়ে ধরেই রয়েছে। কি, তুই ওদের সাথে মারপিট করেছিস? কতদিন পর তুই আমাকে তুই করে বললি? সরি, আসলে আমি ভালোবাসিস আমাকে? কিরে বল, আমাকে ভালোবাসিস? সব কি আমাকে বলে দিতে হবে? আপনি বোঝেন না? আবার আপনি? হ্যাঁ, তুই করে বলবি? পারবো না, কিন্তু তুমি করে বলতে পারি। তাহলে তোমাকেও বলতে হবে। আচ্ছা, কিন্তু বললে না তো আমাকে ভালোবাসো কিনা। লজ্জা করে বলতে। ও রে, আমার লজ্জাবতী এলো রে। ঢং বাদ দিয়ে বল এখন। ভালোবাসি, 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 খুব ভালোবাসি। আমি তোমাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি। তাহলে প্রপোজ করো। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে ফ্লোর থেকে একটা লাঠি কুড়িয়ে নিলাম। প্রিয়, জানি না কিভাবে আমার অজান্তে এই তোমায় কিভাবে ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তুমি আমার হাত ধরে বাকি 50 বছর কাটাবে তো? প্রিয়, তোমাকে খুব ভালোবাসি। লাভ ইউ প্রিয়। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ টু। ছাড়ো, মা চলে আসবে। মিতালি আমাকে ছেড়ে দিল। তারপর নিচে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়ার সময় মিতালি আমার দিকে তাকিয়ে একটু মুচকি মুচকি হাসছিল। সেটা মায়ের চোখ আড়াল হয় নাই। মা কেমন জানি সন্দেহ চোখে তাকাচ্ছিল। এভাবেই আমাদের চলতে লাগলো। বাড়িতে চুপচাপ থাকি, কলেজে গিয়ে চুটিয়ে প্রেম করি। বাড়ি থেকে রিক্সা নিয়ে যায়, তারপর কিছু দূর গিয়ে আমার বাইকে ওঠে। একদিন মা আর বোন নানু বাড়ি যাবে, 2 দিন থাকবে। আমাকে বলে গেল, শোন, মিতালি বাসায় একা থাকবে, তুই বাইরে বেশি ঘোরাঘুরি করবি না। ও একা থাকতে ভয় পায়, মনে থাকে যেন, সাবধানে থাকবি। আচ্ছা। আমি তো বেজায় খুশি। শেয়ালের কাছে মুরগি বর্গা রেখে যাচ্ছে। আহা, মাকে এগিয়ে দিয়ে আসলাম। বাড়িতে এসে মিতালিকে খুঁজছি, দেখি ছাদে বসে বই পড়ছে। আমি পেছন থেকে গিয়েই জড়িয়ে ধরলাম। আচমকা ধরায় একটু ভয় পেল। কি করছো? মামুনি দেখে ফেলবে। আরে মা কোথা থেকে আসবে? সে তো নানু বাড়িতে গেছে। ও, কোনো দুষ্টুমি করবা না কিন্তু। কোথায় দুষ্টুমি করি? তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর। আমি ওর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি। না না, একদম না। আর বলতে দিলাম না, ঠোঁট দুটো এক করে দিলাম। একটু পরে মিতালিও রেসপন্স করছে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। মিতালি তো লজ্জায় মাথা নিচু করে আছে। তারপর মিতালি ছাদ থেকে নিচে নেমে যায়, আমিও তারপর নিচে নেমে আসি। মিতালি লজ্জায় আমার দিকে তাকাতেই পারছে না। এভাবেই 2 দিন কেটে গেল। আজ মা বাড়ি ফিরেছে। কিরে, আমার ব্যাগ হাত চাচ্ছিস কেন? তুমি কিছু আনো নাই? তুমি বাবা এখন আর ছোট নয় যে তোমার জন্য কোথাও গেলে কিছু আনতে হবে। এভাবেই কাটতে লাগলো আমাদের দিনগুলো। মিতালির দুষ্টু মিষ্টি ভালোবাসা খুনসুটি নিয়ে আজ লাস্ট পরীক্ষা।
এই কদিন ভালোভাবে পড়াশোনা করেছি, মনে হয় কোনোভাবে পাস ঠিকভাবে করতে পারবো। তারপর আমাদের ভার্সিটি লাইফ, মোটামুটি ভালোভাবে পরীক্ষা দিলাম, পাশ করলাম। কেটে গেল 2 বছর। আমার প্রতি মিতালির ভালোবাসা বেড়েই চলেছে। আজ আমাদের বাড়িতে অনুষ্ঠানটা আমাদের বিয়ে উপলক্ষে। আজ থেকে আমরা একসাথে থাকার লাইসেন্স পাবো আর কি। আমাদের আবার বিয়ে হয়ে গেল। মিতালি বাসর ঘরে বসে রয়েছে, আমি গেলাম ভিতরে। মিতালি এসে আমাকে সালাম করলো। আমি তাকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলাম। ওই, কি? আমার একটা বেবি লাগবে। আচ্ছা, কাল বাজার থেকে নিয়ে আসবো। দূরে যা আমার কাছ থেকে, ভুলেও খেতে আসবি না। আরে আমি তো মজা করছিলাম। রাখ তোর মজা, আমাকে একদম টাচ করবি না। আরে আমাদের বেবি আনতে হবে না? না, লাগবে না। আমার তো লাগবেই। আর বলতে দিলাম না, লাইট অফ হয়ে গেল। বিশেষ দ্রষ্টব্য, আমি কিছু জানি না, আমি এখনো বাচ্চা। নিজ দায়িত্বে বুঝে নিন, ঠিক আছে? সকালে মিতালি তার ভেজা চুল দিয়ে আমার ঘুম ভাঙিয়ে দিল। গোসল করে আসো। আমি গেলাম গোসল করতে। তারপর গোসল সেরে এসে দেখি মিতালি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার চুল ঠিক করছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম, ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। মিতালিকে আমার দিকে ফিরিয়ে নিলাম। মিতালির শ্বাস প্রশ্বাস যেন ঘন হয়ে আসছে, ওর ঠোঁট কাঁপছে। এদিকে আমি আর লোভ সামলাতে পারলাম না, 2 মিনিট পর ছেড়ে দিলাম। আর এভাবেই আমাদের ভালোবাসা চলতেই লাগলো। সবাই দোয়া করবেন কিন্তু।